জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। দেশজুড়ে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির মাধ্যমে দেশের নব্য ফ্যাসিবাদ জন্ম নিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চাঁদাবাজির সঙ্গে যুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দিয়েছে দলটি। মিটফোর্ডে বর্বরচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন, ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশে এ অভিযোগ করেন দলটির নেতারা। পরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত বিক্ষোভ মিছিল সচিবালয়, প্রেস ক্লাব সহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামায়াত নেতারা বলেন, যে রাজনৈতিক দলের সঙ্গে জামায়াত ইসলামী দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, আজ তারাই খুন, ধর্ষণ, চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজির কারণে আজ জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন প্রশ্নবিদ্ধ হচ্ছে। দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদের দেশের মালিক মনে করছে, যারা দৈনিক নির্বাচন চায় কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে না। এ সময় তিনি থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। একটা দল নির্বাচন 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 জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয় তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। একটি দল ক্ষমতায় যাওয়ার আগে থেকে এই শহর থেকে গ্রাম পর্যন্ত চাঁদাবাজি, সন্ত্রাসের মাধ্যমে ভয়ের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতারা। সকালে মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ বিক্ষোভ থেকে এই মন্তব্য করেন শিবির নেতারা। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি রায়ের সাহেব বাজার হয়ে মিটফোর্ডের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে চাঁদাবাজি প্রতিহত ও নির্মূলে বিভিন্ন স্লোগান দেয় নেতারা। বলেন, জুলাই পরবর্তী সময়ে এসে একটি পক্ষ নতুন করে দখলদারি ও সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অপরাজনীতি প্রতিহতের ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান শিবির নেতারা। 2 কার্যদিবসের মধ্যে নির্মম হত্যাকাণ্ডের বিচার শুরুরও দাবি করেন তারা। মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় শাসন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, বাজার ঘাটে, দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। এদিকে দেশব্যাপী অরাজকতা, চাঁদাবাজি ও খুনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রামপুরা, উত্তরা, বসুন্ধরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিচারের দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। আন্দোলনরতরা বলছেন, 5 আগস্ট পরবর্তী সময় মানুষের জীবনের নিরাপত্তার দাবিতে রাজপথে নামা দুঃখজনক। বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেয়। ভবিষ্যতের বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতি চালু করতে দেওয়া হবে না বলেও শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন। ছাত্র জনতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা জুলাইয়ের যোদ্ধা ছিলাম, সবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছি। আমরা চেয়েছি বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়। সেটা যে কোনো দলই হোক, যে কোনো গোষ্ঠী হোক, নির্দিষ্ট কোনো দলের জন্য আমাদের এটি বাধাবন্ধকতা নাই। মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সমাজে কোনো দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মিটফোর্ডের ঘটনায় প্রকৃত জড়িতদের
জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করারও দাবি জানান রিজভী। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিয়া রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছে, অপরাধ করেছে তার বিচার হবে, তাকে গ্রেফতার করেছে, এটাই তো আইনের শাসন। সারা দেশে যারাই কোনো ধরনের ঘটনা ঘটেছে সেইখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে, প্রতিদিন হচ্ছে। কিন্তু ওই দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। এদিকে মিটফোর্ড হত্যাকাণ্ডের ৬০ ঘন্টা পেরিয়ে গেল, প্রমাণ সাপেক্ষে মূল আসামিদের গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। বলেন, অভিযুক্তদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবারের হত্যাকাণ্ড ২ দিন পরে প্রচারের পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান যুবদল সভাপতি। আমরা ৫ জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি, যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। ঘটনার ৬০ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না? চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন বন্দোবস্তের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সবাইকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া সাতক্ষীরা রেললাইন, জলবায়ু এবং উপকূল রক্ষা নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। দুপুরে সাতক্ষীরা শহরে আসিফ চত্বরে পথসভার অংশ নিয়ে একথা বলেন তিনি। এই দেশের ছাত্র তরুণ জনতা ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এখনো রেল সংযোগ এই ৫৪ বছর হয়ে গেছে, এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। বিএনপি নব্য ফ্যাসিস্টে পরিণত হচ্ছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতের যুগকে মনে করিয়ে দেয়। সকালে মিটফোর্ডের সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো দলকেই ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ২ জনকে র্যাব ও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, এই ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি টিটন গাজীকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে, আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো।
মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগের উপকমিশনার জসিমউদ্দিন। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও ও সাক্ষীদের তথ্য বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান লালবাগের এই উপপুলিশ কমিশনার জসিমউদ্দিন। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে, সিসি ক্যামেরা থেকে, ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেসবুকে স্ট্যাটাসে তিনি আরও লেখেন, নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে বদ্ধপরিকর সরকার। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ঘটনার সাথে জড়িত 5 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস করেন তিনি। মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সকল অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার। শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কিছু ক্ষেত্রে অপরাধী ধরার গতি ধীর হলেও আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয় বলে দাবি করেন তিনি। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে 1 জন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও 1 জনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে। খুলনার দৌলতপুরে সাবেক যুবদল নেতা হত্যার 1 দিন পার হলেও এখনও কোনো মামলা করেনি পরিবারের সদস্যরা। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে সাবেক যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি করে ও রকেটে মোটরসাইকেলে করে পালিয়ে যায় 3 দুর্বৃত্ত। পরে স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুয়েটে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহবুবকে বহিষ্কার করা হয়েছিল। চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় হাসপাতাল চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহত ইমামকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় মসজিদের ইমাম আনম নুরুর রহমান মাদানিকে কুপিয়ে আহত করেন অভিযুক্ত বিল্লাল হোসেন। খুতবা নিয়ে মতপার্থক্যের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে। এক পর্যায়ে ইমাম আনম নুরুর রহমান মাদানির মাথায় লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় উপস্থিত মুসল্লিরা বিল্লালকে আটক করে পুলিশকে খবর দেয় এবং আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আহতের ছেলে আফনান কাফি গতকাল রাত থানায় একটি মামলা দায়ের করেন। গণতান্ত্রিক রাষ্ট্র সংগঠনের সংগ্রাম একক ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নয়, বরং এটি জনগণের সম্মিলিত প্রয়াসের অংশ। প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারা বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে ডিআরইউ মিলনায়তনে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, 53 বছর ধরে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলগুলো ক্ষমতায় আসতে এমনভাবে মুখিয়ে থাকে যেন এর মধ্যে দিয়ে তারা সব ধরনের লাইসেন্স পেয়ে যায়। দেশে জবাবদিহিতার কাঠামো জরুরি বলেও মনে করেন তিনি। বাংলাদেশের মানুষ শুধু গত 16 বছর ধরেই যে ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করেছে তা তো নয়। বাংলাদেশে তো একসময় একদলীয় ব্যবস্থা তৈরি হয়েছিল, তার বিরুদ্ধেও তো মানুষ লড়াই করবার চেষ্টা করেছে। গণতন্ত্রের সংগ্রাম কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর সংগ্রাম নয়, গণতন্ত্রের সংগ্রাম কেবলমাত্র গোষ্ঠীর সংগ্রাম নয়,
যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো, যতক্ষণ না পর্যন্ত এই স্বীকৃতি আমরা দিতে পারবো যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, বাংলাদেশের মানুষের সংগ্রাম, জনগণের সংগ্রাম, ততক্ষণ পর্যন্ত আমরা সীমাবদ্ধ চিন্তা দিয়ে, দলীয় সংকীর্ণতা দিয়ে, সামান্য অর্জনের লোভে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। বিএনপি একমত হতে পারছে না, তাই সংস্কার নিয়ে আলোচনা শেষ হচ্ছে না অভিযোগ করে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঐকমত্যে না এসে বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে আর সংস্কার ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী সরকারকে বাধ্য করার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি একমাত্র উপায় উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, চাপে পড়ে সংস্কারে রাজি হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার বহাল রাখবে কিনা সে অনিশ্চয়তা এখনই দেখা দিয়েছে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। আমি একটা দলকে বিলং করি বলে বলবই, সেজন্য আমাকে 12-14 দিন আপনার মতের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের সময়ের মূল্য নেই। আর এই করে করে অন্যরা বলেন যে যারা পিআরের চাপ দেয়, যারা স্থানীয় সরকারের কথা বলে, তারা আলটিমেটলি ভোট চায় না, ভোট পিছাতে বলে। তা আমরা যদি এর কাউন্টার বলি যে আপনারাই তো ভোট বিলম্বিত করছেন, আপনি একমত হতে পারছেন না বলে সংস্কার পূর্ণাঙ্গ হচ্ছে না। ওইটা পূর্ণাঙ্গ না হলে তো আমরা ইলেকশনে যাব না, এটা তো আমরা বলেছি, উইদাউট রিফর্ম নো ইলেকশন। সরকার ভাবছেন যে এই যে চর্চাটা এখন হচ্ছে ঐক্যবদ্ধ কমিশন, যেটা মেইনলি এই 166টা প্রস্তাবনার উপরে, এটার উপরে যত দূর ঐক্যবদ্ধ হবে তার ভিত্তিতে এটা হবে। ওইটাকে আর যাই বলেন একটা জাতীয় সনদ বলতে পারবেন, কিন্তু জুলাই ডিক্লারেশন বা ইনসারেকশনের এই অভ্যুত্থানের ডিক্লারেশন বলা যাবে বলে আমার মনে হয় না। আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না, আবার জুলাই সনদের আইনি মর্যাদা নিয়েও মতানৈক্য রয়েছে। ফলে এখন চাপে পড়ে সংস্কারে রাজি না হলেও পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কার বহাল রাখবে কিনা সেই অনিশ্চয়তা এখনোই দেখা দিয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা বলার পরে দেশে সংকট তৈরি করার জন্য নানান ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, মিটফোর্ডের ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করে দল সাহসিকতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, এই ঘটনায় মূল হোতাদের বের করে শাস্তির আওতায় আনতে হবে। এ সময় অচিরেই জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড, তখন এই বিব্রত অবস্থা। বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয়, সব কিছুকে আপনি কানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার, আপনি আবার নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার। পুরান ঢাকায় ব্যবসায়ী ও খুলনা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল থেকে কি কি দাবি জানানো হচ্ছে? এখন আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী চত্বর, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যারা সব নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু অবস্থান করছে এবং তাদের বিক্ষোভ মিছিল শুরু হবে তার আগে তারা কিন্তু বিভিন্ন দাবি কিন্তু উত্থাপন করছে। তাদের দাবিগুলোর ভিতরে যে দাবিটি সবচেয়ে বেশি কার্যকরী ছিল সেটি হচ্ছে ঢাকার চকবাজার ও খুলনার দৌলতপুরে খুনের যে ঘটনা, সেই ঘটনায় অপরাধীদের শাস্তি দাবি করছেন এবং তারা বারবারই বলছেন যে এখানে যে দলেরই হোক না কেন, যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আছে তাকে যাতে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং যাতে দৃষ্টান্তমূলক হয়ে থাকে সেই দাবি কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবসময় তাদের যে দাবি সে দাবির পক্ষে আছে এবং হত্যাকাণ্ড সহ ধর্ষণ অন্যান্য যেসব কর্মকাণ্ড এই দেশে ঘটছে সেগুলোর কিন্তু বিরুদ্ধেও তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু করবে এবং পাশাপাশি তাদের এই দাবির কারণে বলছেন একটি কথা, সেটি হচ্ছে যে তারেক জিয়াকে নিয়ে যে ধরনের
কথাবার্তা এবং যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে সেটি তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না এবং বারবারই বলছেন যে তারেক জিয়ার মতো নেতাকে যাতে কখনো এই ধরনের হয়রানিমূলক কথা কিংবা তাকে নিয়ে যেন কটাক্ষ না করা হয় এবং সর্বদা সতর্ক থাকার জন্য তারা কিন্তু বারবার বলছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত ছিল তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করা হয় এমনটা কিন্তু তারা বারবার বলছেন। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে ঢাকা এবং খুলনার যে হত্যাকাণ্ড ঘটেছিল তা সত্যিই একদম নির্মম ছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সবার দৃষ্টি কাড়ে। সেইখান থেকে আজকে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ যে সমাবেশ সেটি কিন্তু হচ্ছে। এরপরে তারা একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের যে প্রধান সড়কগুলো আছে সেগুলো প্রদক্ষিণ করবে এমনটি কিন্তু তারা বলছে। শিওল, রাজশাহী ক্যাম্পাস থেকে এই ছিল সর্বশেষ। পুরান ঢাকার ব্যবসায়ী খুলনা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সহকর্মী বিস্তারিত জানাচ্ছিলেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে এই মর্মে লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পূর্ণাঙ্গ রায়ের আগে জামিনের সুযোগ নেই সাবেক আইজিপির। গত 10 জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদেশ পড়াকালীন ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করেছেন কিনা। এরপরই নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। পরে আদালতে তার আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারে তুলে ধরা হয়েছে ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম। গ্রাফিতি অঙ্কন, রং তুলিতে উঠে এসেছে ফ্যাসিবাদী সময়ের নানা নির্যাতন নিপীড়নের গল্প, গুম, খুন, আয়নাঘরে নির্যাতনের প্রতীকী সহ গত 16 বছরের প্রতিটি বছরের ঘটনাবহুল হত্যাকাণ্ডের দৃশ্য ঠাঁই পেয়েছে পিলারে পিলারে। বাদ যায়নি গণ অভ্যুত্থানের দিকে ছাত্র জনতা ধীরে ধীরে অগ্রসর হওয়ার পাতাটিও। জুলাইকে যেন মানুষ ভুলতে না পারে তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই উদ্যোগকে বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া গণ অভ্যুত্থানকে স্মরণে রাখতে মাস জুড়ে থাকবে আরও নানা আয়োজন, যেখানে পোস্টার ও ছবি সহ বিভিন্নভাবে উল্লেখ থাকবে সাধারণ মেহনতি মানুষ থেকে শুরু করে নারী, শিশু, ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে সফল হয়েছে অভ্যুত্থান। ঢাকা শহর সহ বাংলাদেশের যেখানে যেখানে জুলাইয়ের আন্দোলন হয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে এবং যারা শহীদ হয়েছেন সেগুলোকে মাথায় রেখে আমরা সকল মন্ত্রণালয় মিলে, সংস্কৃতি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গণপূর্ত মিলে আমরা সেখানের মধ্যেও আমরা মেমোরি মনুমেন্ট করব। এছাড়াও মোহাম্মদপুরে আলাদাভাবে আসাদ গেটের মতো করে গেট নির্মাণ করা হবে, বাড্ডায় গেট নির্মাণ করা হবে, মিরপুরে আলাদাভাবে গেট নির্মাণ করা হবে, উত্তরাতে মুগ্ধ মঞ্চ করা হচ্ছে এবং নারীদেরকে কেন্দ্র করে উত্তরাতে আলাদা আরেকটি পাবলিক স্পেস এবং টেরাকোটা সমৃদ্ধ একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে কর্মীদের নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক। পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা 2টি মামলা দেয় 4 মাস পর এমন সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে 15 জুলাই থেকে দায়িত্ব পালন করবেন WHOর সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বহমে। 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে ওই পদে বসিয়েছিলেন। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। এছাড়া সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন সংগ্রহে ক্ষমতা এবং প্রভাবের অপব্যবহার করার অভিযোগও রয়েছে পুতুলের বিরুদ্ধে। এসব অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছিল না পুতুল।
মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় ও শেষ দিনের বৈঠকে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও কিছু চূড়ান্ত হয়নি। তবে এখনও বেশ কিছু বিষয় অমীমাংসিত থাকায় নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আবারও বৈঠক করবেন দুই দেশের প্রতিনিধিরা। এই আলোচনা ভার্চুয়ালি বা সামনাসামনি হতে পারে বলে জানা গেছে। দ্রুত এই আলোচনার তারিখও প্রকাশ করা হবে। 3 দিনের আলোচনার প্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশা করেন নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাণিজ্য উপদেষ্টা, আর ভার্চুয়ালি অংশ নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আর 3 দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশি দূতাবাস। বিগত 15 বছরের ফ্যাসিজম থেকে টেলিকম খাতকে মুক্ত করতেই নতুন নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় একথা বলেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। প্রজন্মের দাবি পূরণে কানেক্টিভিটি থেকে জেনারেশন সার্ভিস ট্রান্সফারের জন্য নতুন পলিসি করা হচ্ছে বলে জানান তিনি। অনেক বেশি জঞ্জালের ওপর থেকে এই নীতিমালা করতে যাওয়াকে এটিকে অনেকটা বিবরণমূলক করতে হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। আলোচনায় BTRC চেয়ারম্যান জানান, টেলিকম পলিসি সরকারের এখতিয়ার, অরাজক পরিস্থিতির উত্তরণ থেকে সরকার এই পরিবর্তন আনছে, তাই অংশীজনদের নিয়ে এরপর গাইডলাইন করবে। এই নীতিমালা বাস্তবায়ন হলে তা অন্তত 15 বছরের জন্য টেলিযোগাযোগ খাতকে সুরক্ষা দেবে বলে আশা প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জহুরুল ইসলাম। বারবার বলে এসেছি এটা ডিজিটাল ডিভাইডটাকে আরো বেশি কনডিউসিভ। তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংস্কার করে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে প্রজ্ঞা, অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স, এইড ফাউন্ডেশন এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সহ দেশের 19টি সংগঠন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগররুনি মিলনায়তন সংগঠনগুলো তামাক নিয়ন্ত্রণ যথাযথ পদক্ষেপের দাবি জানায়। দেশে প্রতি বছর লক্ষাধিক মানুষ তামাক ব্যবহারজনিত রোগে মৃত্যুবরণ করছে বলে উল্লেখ করে বক্তারা বলেন, ব্যাপক মৃত্যু এবং ক্ষতিরোধে শক্তিশালী আইন জরুরি। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গেল রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আসগর আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়। স্থানীয়রা জানান, সীমান্তে 353 নম্বর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে আসগর। এ সময় ভারতের কিষানগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। অন্যদিকে এই একই রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়। সরকার ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাশে 7,340 কোটি টাকার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে বলে জানিয়েছেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয়কেন্দ্রে পরিদর্শনে এসে উপদেষ্টা একথা বলেন ফেনীর উত্তরে দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থানীয় সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ার উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাদের আশ্বস্ত করেন উপদেষ্টা। আশ্রয়কেন্দ্রে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটা ছোটখাটো প্রজেক্ট না, ওটা অনেক বড় প্রজেক্ট। সুতরাং এটার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে আমাদের আয়োজন, উদ্যোগ সবকিছুই এর নাম্বার 1 হয়ে যাবে। ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। ভারতের উত্তর দিল্লিতে আজাদ মার্কেটের কাছে একটি 4তলা ভবন ধসে নিহত হয়েছে অন্তত 2 জন। এখনও ভবনের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়াও দমকল কর্মীদের তৎপরতায় জীবিত উদ্ধার হয়েছে 14 মাসের নবজাতক সহ অন্তত 8 জনকে। স্থানীয় সময় সকাল 7টায় ভবন ধসের খবর পায় স্থানীয় পুলিশ। দিল্লি দমকল বিভাগ জানায়, ধসে পড়া ভবনটির অবস্থান
সিলামপুরের লাদাখ রোড নিকটবর্তী জনতা কলোনির ৫ নম্বর গলিতে ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছে ওই ভবনটিতে একই পরিবারের ১০ সদস্যের বসবাস। ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও সেখানে আটকা পড়ে আছেন এক অতিথি সহ ওই পরিবারের অন্তত ৩ সদস্য। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দমকল বিভাগের উদ্ধারকর্মীরা। পাশাপাশি এখনও জানা যায়নি ভবন ধসের কারণ। জুলাই গণ অভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচি ঘিরে ছাত্রদল আয়োজিত শহীদ ও আহত পরিবার সদস্যদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। জনগণের এই বিজয়টা অর্জিত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে, দেখেছেন, অনেকে শুনেছেন। আমি আজকে থেকে ৮-৯ মাস আগে বলেছিলাম দলীয় বিভিন্ন অনুষ্ঠানে যে অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু, যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল, জনগণের বিপরীত অবস্থান গ্রহণ করেছিল। আমরা বরাবর সরকারকে, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে আমরা বরাবর বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে, এখানে যেই শহীদের বাবা প্রশ্নটি তুলেছেন, একই প্রশ্ন, আপনারই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে। তারা কেন প্রশ্রয় দিচ্ছে, তারা কেন আশ্রয় দিচ্ছে? গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে, সেটিকে আমরা তাহলে ধরে নেব? কারণ আমাদেরও দাবি, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। কাজেই এই আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন আমাদেরও, এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের, এই প্রশ্ন সমগ্র বাংলাদেশের মানুষের। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে। কাজে এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকটি মানুষ, রাজনৈতিকভাবে সচেতন মানুষ। আপনাদের প্রত্যেকটি পরিবারের আত্মদান আছে এবং যেই আত্মত্যাগ আপনারা করছেন সেটি কোনো কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। কাজে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনারা জোর গলায় প্রশ্ন তুলুন, কারা আপনাদের যে স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? কারা এই সকল হত্যাকাণ্ড? কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে, কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। আজকে আমাদেরকে দেখতে হবে
প্রকৃতগতভাবে কারা বাংলাদেশের মানুষের পক্ষে এসে দাঁড়ায়। আমাদেরকে সত্যিকার ভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে আজ, গতকাল, গত পরশু বা 50 বছর আগে। কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ। মাইকগুলো একটু দিয়ে দিই। সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি পালন করছে শরীয়তপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে জানতে পদ্মা সেতু জাজিরা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি কতক্ষণ চলবে আর ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন? মূলত মিটফোর্ডের যে বর্বরচিত হত্যাকাণ্ড এবং চাঁদপুরে যেই নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ড সহ সারা দেশে যে সন্ত্রাস, চাঁদাবাজি এর বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলার জন্যই কিন্তু শরীয়তপুরের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর মানববন্ধন করছে। পাশাপাশি যেই লেনটা রয়েছে এই টোল প্লাজার, যেটা দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা থেকে রাজধানী ঢাকায় যাতায়াত করা হয়, সেই লেনটি কিন্তু পুরোপুরি তারা বন্ধ করে দিয়েছে, ব্লকেট করেছে। যার কারণে কিন্তু আমরা দেখছি যে এখান দিয়ে প্রায় 15 মিনিট ধরেই কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। পুরো টোল প্লাজা এখন কিন্তু একেবারেই ফাঁকা, সেখানে কিন্তু কোনো যানবাহন নেই। পাশাপাশি এই লেনের এক অংশে কিন্তু আমরা দেখছি যে প্রচুর যানবাহন এখানে ঢাকা রাজধানীতে যাওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। এখানে বিভিন্ন যাত্রীবাহী পরিবহন, গণপরিবহন এবং আমরা লক্ষ্য করছি যে এখানে পণ্যবাহী যানবাহন সহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহনও কিন্তু বিশাল সারি হয়েছে এবং এই প্রোগ্রাম তাদের চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের আশ্বাস আসে যে এই দেশের যে অরাজকতা, সেই অরাজকতা কমাবে, এই অরাজকতা নির্মূল হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন করবে। এমনটাই কিন্তু এখানকার যারা আন্দোলনকারী তারা বলছেন। নিশ্চয়ই সিউল, আপনারা দেখছেন যে স্ক্রিনে শত শত যানবাহন কিন্তু এখন দক্ষিণাঞ্চল থেকে যারা ঢাকায় রাজধানীতে যাচ্ছিলেন তারা কিন্তু অপেক্ষা করছেন, বিড়ম্বনায় পড়ছেন, তাদের অনেক জরুরি কাজ আছে, তারপরেও কিন্তু তারা অপেক্ষা করছেন। তবে যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু এই আন্দোলনকে অনেকটা সাধুবাদ জানিয়েছেন। দেশের এই অরাজকতার, নৈরাজ্য, এটা থেকে তারা মুক্তি চায় এখানকার যাত্রী সাধারণ, তারাও কিন্তু এমনটা বলছেন। তো আসলে যতক্ষণ পর্যন্ত না এই আন্দোলন বা এই কর্মসূচি শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবেন, এরপরে কিন্তু যাবেন। আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কাউকে দেখিনি যে এই ব্লকেট তুলে নেওয়ার জন্য তারা বলছেন, যার কারণে নির্বিঘ্নেই কিন্তু আন্দোলনকারীরা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে পদ্মা সেতুর যেই টোল প্লাজার অংশ সেটি কিন্তু অনেকটাই ফাঁকা, সেখানে অনেকটা বলতে না, পুরোপুরি ফাঁকা, সেখানে কোনো যানবাহন নেই এবং টোল প্লাজা কিন্তু পুরোপুরি যানবাহন থেকে মুক্ত এবং সড়কটিও কিন্তু ফাঁকা, এমনটা আমরা দেখছি। এবং এখানে যে আন্দোলনকারীরা তারা কিন্তু সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে এই নৈরাজ্য দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। তাদের আরও একটি দাবি রয়েছে যে যাত্রাবাড়িতে শরীয়তপুরের যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের কাছ থেকে চাঁদা চাচ্ছে এবং সেই চাঁদা না দিলে তাদেরকে অত্যাচার করতেছে। সব ধরনের নৈরাজ্য ঠেকাতে, প্রতিরোধ করতে এই আন্দোলন। শিউল, মানববন্ধনে পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি পালন করছে শরীয়তপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই খবরই বিস্তারিত জানাচ্ছিলেন আমার সহকর্মী কাজী মনিরুজ্জামান। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী। সেখানকার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী তহিদুল তারেকের সাথে। তারেক, বিক্ষোভে কি বলছে জামায়াত নেতারা আর তাদের দাবি কি, বিস্তারিত একটু জানাবেন। জি সিউল, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমার এই পেছনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিটফোর্ড হাসপাতালের ঠিক
3 নম্বর গেট যেখানে গেল 9 তারিখ ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই স্পটের ঠিক বিপরীত পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ সমাবেশ এইমাত্র শেষ হয়ে তারা একটি মিছিলের আয়োজন করেছে। সেই মিছিলের দিকে তারা অগ্রসর হচ্ছে এবং যে মিছিলটি আসলে এই মিটফোর্ড হাসপাতাল দিয়ে নবাবগঞ্জ যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ভেতর দিয়ে ইসলামপুর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। যে বিষয়টি জিজ্ঞেস করেছেন যে তাদের যে দাবি, তাদের যে মূল দাবি, তারা বলছেন যে এই ব্যবসায়ীকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচার কার্যকরের দাবি কিন্তু তারা জানাচ্ছে। এবং একই সাথে তারা কিন্তু যেই রাজনৈতিক দলটির কথা বারবার সামনে আসছে সেই রাজনৈতিক দলটির সমালোচনা করে কিন্তু তারা বারবার বলছেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর টেম্পো স্ট্যান্ড সহ নানা জায়গায় চাঁদাবাজির কারণে কিন্তু মানুষের মনে একটি বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং জেদ কাজ করছে। তারা চায় যে খুব দ্রুত আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হোক এবং এই চাঁদাবাজি বন্ধ করা হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজধানী বাবুবাজার ব্রিজের নিচে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন তহিদুল তারেক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/tv.এখন tv।